আজকে আমরা যে বিষয়গুলি জানবো সেই বিষয়গুলি হলো আমরা যে গত ক্লাসে পড়েছিলাম কর ছাড় পাওয়া যায় কিভাবে, কোন কোন খাতগুলি থেকে কর ছাড় পাওয়া যায়, সেই খাতগুলি আজকে আমরা অবশ্যই জানবো। তাহলে প্রথমে আমরা বোর্ডের দিকে চলে যাই এবং এই খাতা কলম নিয়ে নোট করা শুরু করি। আজকে আমাদের ক্লাস নাম্বার 4 বা প্র্যাকটিস 4। সেটা হচ্ছে কি, কর ছাড় পাওয়া যায় কয়টি হিসাবের উপর। 1 নাম্বার কি লিখবো, কর ছাড় পাওয়া যায়, ছাড় পাওয়া পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, কয়টি বিষয়ের উপর। আমরা যে পড়লাম যে কর ছাড় পাওয়া যায়, আসলে কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, সেই বিষয়গুলি আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, এরকম প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে আমাদের জানা থাকতে হবে। তাহলে কি লিখলাম, কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর। কর ছাড় পাওয়া যায় হচ্ছিল মূলত 2টি বিষয়ের উপর। উত্তর যদি বলি, তাহলে কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, কর ছাড় পাওয়া যায় হলো 2টি বিষয়ের উপর। এখন যদি বলা হয় যে কর ছাড় পাওয়া যায় 2টি বিষয়ের উপর, উদাহরণ দেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই উদাহরণ পড়ব। সেই ক্ষেত্রে উদাহরণ কি, 1 নাম্বার হলো বিনিয়োগ। যদি আমরা বিনিয়োগ করি, বিনিয়োগের উপর হলো কর ছাড় পাওয়া যায়। আর 2 নাম্বার কি, 2 নাম্বার হলো দান। তাহলে আমরা কি বললাম যে কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, কর ছাড় পাওয়া যায় হলো 2টি বিষয়ের উপর। কি কি, একটা হলো বিনিয়োগ, 2 নম্বর হলো ছাড়, 2 নম্বর হলো দান। কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, কর ছাড় পাওয়া যায় হলো দুইটি বিষয়ের উপর। কর ছাড় বলতে কিন্তু কর ছাড় বা রেয়াত, এখানে আবার অনেকে মনে না থাকতে পারে যে কি কর ছাড় বলতে কি বোঝায়। কর রেয়াত, কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, কর ছাড় বা কর রেয়াত পাওয়া যায় 2টি বিষয়ের উপর। কি কি, 1 নম্বর বিনিয়োগ, 2 নম্বর হলো দান। লেখা যদি বুঝতে সমস্যা হয় তাহলে যেভাবে পড়তেছি এর সাথে সাথে আশা করি আপনারা লিখে নিতে পারবেন। 1 নম্বর কি, কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায় 2টি বিষয়ের উপর। কি কি, বিনিয়োগ ও দান। 1 নম্বর বিনিয়োগ, 2 নম্বর হলো দান। আপনি যেটা লেখেন আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। যেরকম আপনি বিনিয়োগের ক্ষেত্রে দান লিখলেন, দানের ক্ষেত্রে বিনিয়োগ লিখলেন, তাতে কোনো ধরনের সমস্যা নেই। তাহলে কি হলো, কর বা বিনিয়োগ পাওয়া যায় কিসের উপর, 2টি বিষয়ের উপর। আমরা একসাথে পড়ি তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায় 2টি বিষয়ের উপর। কি কি, 1 নম্বর হলো বিনিয়োগ, 2 নম্বর হলো দান। কর রেয়াত বা কর ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, 2টি বিষয়ের উপর। এক হলো বিনিয়োগ আর একটা হলো দান। এখন কোন কোন খাতে বিনিয়োগ করা যাবে, কোন কোন খাতে দান করা যাবে, কোন কোন খাতে বিনিয়োগ বা দান করলে আমরা কর রেয়াত বা কর ছাড় পাবো, সেই বিষয়গুলিও কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। যেই বিষয়গুলো নোট করা হইতেছে আমাদের ইনশাআল্লাহ সেই বিষয়গুলি পুরোপুরি মুখস্থ করতে হবে, কোনো মনে রাখার কোনো নাই। আমি যেটা করি, আমার কথা হচ্ছে আমি সর্বোচ্চ মনে রাখার বা মুখস্থ করার চেষ্টা করি। যেটা কি, কর বিনিয়োগ, কর ছাড় পাওয়ার জন্য বা কর রেয়াত পাওয়ার জন্য আমার কোন কোন খাত আছে, সেটা হচ্ছিল 2টা খাত আছে। 2টা খাতেই আমি কর ছাড় পাবো। সেটা কি, 1 নম্বর হচ্ছিল বিনিয়োগ, 2 নম্বর হচ্ছিল দান। কর ছাড় পাবো 2টি বিষয় বা কর রেয়াত পাবো 2টি বিষয়ের উপর। একটা হচ্ছিল বিনিয়োগ, 2 নম্বরটি হচ্ছিল দান। চলেন তাহলে যে কোন কোন ছাড় পাওয়ার যে বিনিয়োগের যে খাতগুলি আছে সেই খাতগুলি আমরা একটু পড়ি। তাহলে আমাদের এখন প্রশ্নটা হচ্ছিল আয়কর ছাড় বা রেয়াত পাওয়ার বিনিয়োগের খাতসমূহ কি কি। 2 নম্বর প্রশ্ন হচ্ছিল আয়কর, আয়কর রেয়াত, আয়কর রেয়াত বা ছাড়, আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার বিনিয়োগের খাত, ছাড় পাওয়ার বিনিয়োগের খাত, বিনিয়োগের বিনিয়োগের খাতসমূহ। কি লিখলাম, আয়কর, আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার বিনিয়োগের খাতসমূহ কি কি। এখানে আমাদের বেশ কিছু কয়েকটা মুখস্থ করতে হবে। আমাদের এখানে কিন্তু লিস্ট কিন্তু অনেক বড়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যাতে করে সহজে মনে রাখতে পারি, সচরাচর ম্যাথগুলিতে আমাদের যেগুলি আসে সেগুলি আমরা এখানে সহজে যাতে করে আমাদের মনে রাখা যায় সেই ব্যাপারটা আমরা এখানেই করব। যদি আপনাদের বিস্তারিত আরো পড়তে হয় বা আরো যদি সবগুলি যদি আপনারা পড়েন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যে প্রজ্ঞাপনটা আছে সেই প্রজ্ঞাপনগুলি নামিয়ে পড়বেন বা ডাউনলোড করে পিডিএফ কপি আছে সেটা পড়বেন। আর যদি আপনারা স্যারের বই থেকে পড়েন
তাহলে স্যারের বইতে হচ্ছে 29 নম্বর পেজে এটা বিস্তারিত দেওয়া আছে। সেটা কি 29 নম্বর পেজে দেওয়া আছে বিনিয়োগের খাতসমূহ। বিনিয়োগের খাতসমূহ অনেক বড় করে দেওয়া আছে, আমরা খুব সহজে ছোট করে এখান থেকে নিয়ে আসছি। দুটি বিষয়ের উপর রেয়াত পাওয়া যায়, সেটা হচ্ছে বিনিয়োগের খাতসমূহ। 1 নম্বর লেখছে হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম, সরকারি কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, প্রভিডেন্ট ফান্ড আইন 1925 অনুসারে করদাতার প্রদীয় চাঁদা। 3 নম্বর স্বীকৃত ভবিষ্যতে তহবিলের নিয়োগকর্তা বা কর্মকর্তার চাঁদা। 4 নম্বর কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলের চাঁদা। 5 নম্বর সুপার এনুয়েশন ফান্ড প্রদত্ত চাঁদা। এর পরবর্তীতে 6 নম্বর যে কোনো তফসিলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ডিপোজিট পেনশন স্কিম বার্ষিক সর্বোচ্চ 1,20,000 টাকা। এগুলি হচ্ছে এরপর 8 নম্বর হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজে বিনিয়োগ, সঞ্চয়পত্র করায় 5 লক্ষ টাকা সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন। এরপর সর্বজনীন পেনশন স্কিম প্রদায় যে কোনো পরিমাণ চাঁদা। এই হচ্ছে অনেকগুলি। আমরা আসলে স্যারের বই থেকে খুব সংক্ষেপে বা যাতে করে আমাদের মনে থাকে সেই জন্য আমি এখান থেকে স্যারের এখান থেকে কিছুটা নোট করছি, সেই নোটগুলি আপনাদের সাথে লিখে শেয়ার করবো ইনশাল্লাহ। 1 নম্বর কি 1 নম্বর পড়ছি জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম, জীবন বীমার প্রিমিয়াম 1 নম্বর কি লিখলাম জীবন বীমার প্রিমিয়াম। 2 নম্বর হচ্ছে ডিপোজিট বা ডিপিএস বার্ষিক কত? বার্ষিক পরিমাণ হচ্ছে 1 লক্ষ, বার্ষিক পরিমাণ 1,20,000 টাকা। 1,20,000 টাকা। 3 নম্বর হচ্ছে সঞ্চয়পত্র করায় সঞ্চয়পত্র হচ্ছে 5 লাখ। সঞ্চয়পত্র পরিমাণ হবে হচ্ছে 5 লাখ। 4 নাম্বার হচ্ছে সিকিউরিটিজ হচ্ছে আমার 5 লাখ টাকা। সিকিউরিটিজ 5 লাখ। 5 নাম্বার হচ্ছে শেয়ার বাজার। শেয়ার বাজারের পরিমাণ স্যারের বইতে কত দেওয়া আছে? বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কোন সিকিউরিটিজ বিনিয়োগ, তালিকাভুক্ত কোন সিকিউরিটিজ বিনিয়োগের এখানে দেওয়া নাই, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি করবো শেয়ার বাজারে বিনিয়োগ। শেয়ার বাজারের বিনিয়োগ। এটা ব্র্যাকেটে দিয়ে রাখি যে ইচ্ছা অনুযায়ী। আবার এটা কিন্তু আপনি আবার পরীক্ষাতে লেখেন না যে ইচ্ছা অনুযায়ী কথাটা আবার পরীক্ষার খাতাতে যদি আসে তাহলে আবার এই কথাটা আপনি লেখেন না, আপনারা শুধু লিখবো শেয়ার বাজারের বিনিয়োগ। 6 নম্বর যদি লিখি তাহলে হচ্ছে সর্বজনীন পেনশন। আমি ছটা হচ্ছে নোট করছি, আপনারা ইনশাল্লাহ এই 6টা যদি হয় তাহলে আশা করি ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে বিনিয়োগের কোন কোন খাতগুলিতে আমরা যদি বিনিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কর রেয়াত বা কর ছাড় পাবো। প্রশ্নটা কি? আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার বিনিয়োগের খাতসমূহ কি কি? আমরা আগের প্রশ্নতে যেটা 1 নম্বর আমরা পড়ছিলাম যে আমরা কর রেয়াত বা কর ছাড় পাবো কোন বিষয়ের উপর ভিত্তিতে বা কয়টি বিষয়ের ক্ষেত্রে। সেখানে আমরা পড়েছি হচ্ছিল 2টি বিষয়ের উপরে। 2টি বিষয় কি কি? 1 নম্বর পড়েছি হচ্ছিল বিনিয়োগ, 2 নম্বরে পড়েছি হচ্ছিল আমরা যে দান। তাহলে আমরা 1 নম্বর যেহেতু পড়েছি বিনিয়োগ, তাহলে কোন কোন খাতে বিনিয়োগ করলে আসলে আমরা কর রেয়াত বা কর ছাড় পাবো সেই বিষয়গুলো কি কি? 1 নম্বর জীবন বীমা প্রিমিয়াম। আমরা যারা জীবন বীমা করি বা যে আমাদের ক্লায়েন্ট বা যারা ট্যাক্স দিবেন তারা যদি কেউ জীবন বীমা প্রিমিয়ামে বীমা করা থাকে তাহলে তিনি যদি জীবন বীমা প্রিমিয়াম দেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে তিনি ছাড় পাবেন। কতটুকু ছাড় পাবেন, কত টাকা ছাড় পাবেন সেটাও কিন্তু আমরা পড়বো ইনশাল্লাহ, সেটা নিয়ে কোনো টেনশন নাই। আমরা ধারাবাহিকভাবে চলছি ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে সবকিছুই আমরা জানবো বা জানার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তাহলে জীবন বীমা প্রিমিয়াম। 2 নম্বর কি? ডিপোজিট, যেটা আমরা ব্যাংকে টাকা যদি রাখে, যে অনেকে ডিপোজিট করে, ডিপোজিট যদি করে
সেই ক্ষেত্রে ডিপিএস এর বার্ষিক পরিমাণ কত? 1,20,000। সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন 5 লাখ, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন 5 লাখ, সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন 5 লাখ, শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবে ইচ্ছা অনুযায়ী। এই ইচ্ছা অনুযায়ী কথাটা হচ্ছে আপনারা পরীক্ষার খাতাতে লিখবেন না যদি আসে। এটা আমাদের যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু এখানে লেখা থাকবে শেয়ার বাজারে বিনিয়োগ 10 লাখ, শেয়ার বাজারে বিনিয়োগ 5 লাখ, শেয়ার বাজারে বিনিয়োগ 4 লাখ, এখানে কিন্তু সংখ্যা দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা আগেই বিচলিত হওয়ার কোনো দরকার নেই। এর পরবর্তীতে সর্বজনীন পেনশন, তাহলে আমরা এই 6টা মুখস্থ করতে হবে। সেটা কি? বিনিয়োগের যে খাতগুলি আছে সে বিনিয়োগের খাতগুলির মধ্যে 1 নম্বর হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম, 2 নম্বর হচ্ছিল ডিপোজিট, সেটা ডিপিএস ও লিখতে পারেন বা ডিপোজিটও লিখতে পারেন, সেটা তো কোনো সমস্যা নেই। ডিপোজিট বা সেটা হচ্ছিল ডিপিএসটা হচ্ছিল সর্বোচ্চ বছরে 1,20,000 টাকা। ডিপিএস এর পরিমাণ কত হবে? ডিপিএস এর পরিমাণ হচ্ছিল বিনিয়োগের খাতে 1,20,000 টাকা। এর উপরে হলে সেটা হবে না, সর্বোচ্চ বইতে দেওয়া আছে সর্বোচ্চ। তাহলে বিনিয়োগ হচ্ছিল বিনিয়োগের খাতে 1 নম্বর হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম, 2 নম্বর হচ্ছে ডিপোজিট বা ডিপিএস সর্বোচ্চ 1,20,000 টাকা। এরপর সিকিউরিটিজ 5 লাখ, এর পরবর্তীতে হচ্ছে সঞ্চয়পত্র 5 লাখ, শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন ইচ্ছা অনুযায়ী, এর পরবর্তীতে পেনশন তহবিল। এই 6টা আমি নোট করছি, আপনারা সহজে হবে, আমার জানার মতে সহজ হবে আপনার মুখস্থ থাকতে বা বুঝতে। সেজন্য আমরা চলেন আবারও পড়ি। আমাদের জীবন বীমা প্রিমিয়ামে যদি আমরা বিনিয়োগ করি বা ওই যে মাসিক যে কিস্তি যেটা আমরা বলি বা প্রিমিয়াম, ওটা হচ্ছিল যে মাসে মাসে আমরা যে টাকাটা রাখি বা কেউ যদি বাৎসরিক রাখে সেটা হচ্ছিল জীবন বীমা প্রিমিয়ামে যেটা জমা দিবেন সেটা কত পার্সেন্ট দিবে। এইখানে কিন্তু যে 6টা লেখা হয়েছে এই 6টা লেখার মধ্যে কিন্তু আমাদের আবার ম্যাথ করার সময় যে আমরা আসলে সঞ্চয়পত্র 5 লাখ, সিকিউরিটিজ 5 লাখ, শেয়ার বাজারে বিনিয়োগ ইচ্ছা অনুযায়ী, সর্বজনীন পেনশন ডিপিএস যেটা 1,20,000, এর পরবর্তীতে জীবন বীমা প্রিমিয়াম, এগুলি সবই দেখলাম যে আসলে ঠিক আছে আমরা বিনিয়োগ করলাম, বিনিয়োগ করলে আমি আসলে ছাড় পাবো কত বা রেয়াত পাবো কত সেই বিষয়টা কিন্তু আমরা পড়বো, কিছুক্ষণ পরে পড়বো। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছিল বা আমরা যেটা জানলাম 1 নাম্বার, সেটা হচ্ছিল আয়কর রেয়াত বা আয়কর ছাড় পাওয়ার খাত হচ্ছিল কয়টা বা কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আয়কর রেয়াত বা ছাড় পাওয়া যাবে। 1 নাম্বার কি আছিল? 1 নাম্বার হচ্ছিল বিনিয়োগ, 2 নাম্বার হচ্ছিল দান। তাহলে আমরা কিন্তু বিনিয়োগটা এখন কিন্তু শেষ করলাম। কি শেষ করলাম? জীবন বীমা প্রিমিয়াম 1 নাম্বার কি? জীবন বীমা প্রিমিয়াম, 2 নাম্বার ডিপোজিট বা ডিপিএস সর্বোচ্চ কত? বাৎসরিক 1,20,000, এর উপরেও না, সর্বোচ্চ 1,20,000। 3 নাম্বার সিকিউরিটিজের পড়ছে কত? 5 লাখ। সিকিউরিটির বার্ষিক বিনিয়োগ হবে হচ্ছিল 5 লাখ টাকা। সিকিউরিটি 5 লাখ, সিকিউরিটিজের 5 লাখ, ডিপিএস হচ্ছে 1,20,000। এর পরবর্তীতে হচ্ছিল সঞ্চয়পত্র 5 লাখ, সঞ্চয়পত্র 5 লাখ। এর পরবর্তীতে হচ্ছিল শেয়ার বাজার হচ্ছিল ইচ্ছা মতো বিনিয়োগ করতে পারবেন, সেটা হচ্ছিল ইচ্ছা অনুযায়ী যেটা আছে সেই জিনিসটা আপনারা পরীক্ষাতে লিখবেন না, আমরাও লিখবো না ইনশাল্লাহ। শেয়ার বাজারে বিনিয়োগ হবে সর্বজনীন পেনশন। এখন আসেন একবারে পড়ি। আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার বিনিয়োগের খাত হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম, ডিপোজিট বা ডিপিএস বার্ষিক পরিমাণ 1,20,000, সঞ্চয়পত্র হলো 5 লাখ, সিকিউরিটিজ 5 লাখ, শেয়ার বাজার বিনিয়োগ ইচ্ছা অনুযায়ী, সর্বজনীন পেনশন। এই হচ্ছিল 6টা। এই 6টা যদি আমরা মুখস্থ রাখি বা আমাদের যদি থাকে মনে, তাহলে ইনশাল্লাহ আমরা যখন ম্যাথ করতে যাব তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। যদি কেউ আরো বিস্তারিত পড়তে চান তাহলে আমার যে স্যার আছেন, স্যারের যে বইটি আছেন আইটিপি মাস্টার কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি 2026, এই বইটিতে আপনারা দেখতে পারেন হচ্ছিল স্যারের বইতে আছে হচ্ছিল 29 আর 30 নম্বর পেজে, এই যে এখানে দেওয়া আছে দেখেন। আমি কিন্তু স্যারের বই থেকেই এটা সংগ্রহ করছি। কি হয়েছে? কোথায় বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাওয়া যায়, এখানে কিন্তু অনেক বড় আছে যে ষষ্ঠ তফসিলের অংশ 3-এর নির্ধারিত সীমা শর্তাবলী, এগুলি কিন্তু আমি সবগুলি আমি এখানে উল্লেখ করিনি। আমি এখান থেকে নোট করে আমাদের যাতে করে সহজ হয় পড়তে সেই বিষয়গুলো আমরা কিন্তু করছি। কি লিখছি এখানে কিন্তু স্যারের দেওয়া আছে যে বিনিয়োগ ও দান এই দুইটি বিষয়ে রেয়াত পাওয়া যায়। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নে কি পড়ছিলাম যে আয়কর রেয়াত বা আয়কর ছাড় কোন বিষয়ের উপরে পাওয়া যায়, সে কয়টি বিষয়ের উপরে পাওয়া যায়, সেখানে কিন্তু আমরা পড়ছি কি 2টি বিষয়ের উপরে পাওয়া যায়। আমাদের যদি ভাইবা প্রশ্ন আসে যে আয়কর রেয়াত বা ছাড় পাওয়া যায় কয়টি বিষয়ের উপর, তাহলে আমরা বলবো যে 2টি বিষয়ের উপর। কি কি? এক হচ্ছে বিনিয়োগ আর একটা হচ্ছে দান। তাহলে আমরা কিন্তু
স্যারের বইয়ের 28 পৃষ্ঠা আমাদের কিন্তু কভার হয়ে গেল। এর পরবর্তীতে 29 নম্বর পৃষ্ঠায় স্যার কিন্তু এখানে ভেঙে ভেঙে একদম বিস্তারিত ভাবে বলছে, আমি কিন্তু বিস্তারিত আলোচনায় যাইনি। যদি আপনাদের কারো বিস্তারিত পড়তে হয় তাহলে আপনারা বিভিন্ন বই তো আছে, এই বই যে লাগবে বিষয়টা এরকম না, বিভিন্ন বই আছে। তবে এই বই যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ওইখান থেকে স্যার বই সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। বিনিয়োগের খাতসমূহ 1 নম্বর কি লেখছে, জীবন বীমা প্রিমিয়াম। এখানে কি লিখছেন যে জীবন বীমা বিনিয়োগের ক্ষেত্রে করদাতা নিজের, স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পরিশোধিত বীমার প্রিমিয়াম বিনিয়োগে অন্তর্ভুক্ত হবে যদি তাদের আলাদা আয়কর রিটার্ন না থাকে। এগুলো হচ্ছে আপনাদের পড়তে হবে, কিন্তু মোটা দাগে আপনার সহজ করে এটাই আপনার মুখস্থ থাকতে হবে। এরপরে কি, করদাতা হিন্দু অবিভক্ত পরিবার হিসেবে নিবন্ধন গ্রহণ করলে উক্ত পরিবারের যে কোনো পুরুষ সদস্য এবং তাদের স্ত্রী পরিশোধিত বীমা প্রিমিয়াম বিনিয়োগের অন্তর্ভুক্ত হবে। এর পরবর্তীতে হচ্ছিল পরিশোধিত বীমা প্রিমিয়াম বীমা স্বীকৃত অর্থে 10% বেশি হলে অতিরিক্ত অর্থ রেয়াতযোগ্য বিনিয়োগে অন্তর্ভুক্ত হবে না। সেটা হচ্ছিল বিস্তারিত আপনারা এইভাবে পড়বেন, কিন্তু স্যার যেটা লিখছেন সেটা কিন্তু অনেক বড়, সেখান থেকে কিন্তু ছোট করে আমি এখানে দিয়েছি। যদি কারো বিস্তারিত পড়তে হয়, আরো জানতে হয়, বিস্তারিত আপনার পড়তে হবে, যেহেতু আপনি এই পেশে আসতে যাচ্ছেন বা আমরা আসতে যাচ্ছি, সেই জন্য আপনি এই বইটা সংগ্রহ করতে পারেন স্যারের, বা অন্য যে কোনো বই, বা যদি আপনার বই যদি সংগ্রহ নাও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সংগ্রহ করতে হবে এনবিআর এর ওয়েবসাইটে যে আয়কর বিধিমালা যেগুলি আছে বা যে নোটিশগুলি দেওয়া আছে সেগুলি আপনার সংগ্রহ করতে হবে। ওইটা পিডিএফ দেওয়া আছে, যদি আপনারা কেউ দরকার হয়, যদি আপনারা ওইভাবে খুঁজে না পান আমার কাছে বললে আমি সেটা সংগ্রহ করে আপনাকে পিডিএফ এর লিঙ্কটি দিতে পারবো। তাহলে চলেন, আমাদের অনেক কথা হয়ে গেছে, আমরা সহজে সংক্ষেপে এই জিনিসগুলি আমাদের মুখস্থ থাকতেই হবে। আপনি খুশিতে করেন আর বেচারা করেন, আপনার ভাই বা বোন আপনার মুখস্থ করতে হবে। সেটা কি, আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার বিনিয়োগের খাতসমূহ কি কি? 1, জীবন বীমা প্রিমিয়াম। 2, ডিপোজিট বা ডিপিএস বার্ষিক পরিমাণ হবে 1,20,000 টাকা, সঞ্চয়পত্র হবে 5 লাখ, সিকিউরিটিজ হবে 5 লাখ, শেয়ার বাজারে বিনিয়োগ, এরপর সর্বজনীন পেনশন। এর পরবর্তীতে চলেন আমরা পরেরটাতে যাই, সেটা হচ্ছিল এটা বললাম হচ্ছিল বিনিয়োগে। তাহলে ছাড় পাওয়ার আরেকটা হচ্ছিল সবকিছু ঠিক থাকবে। 1 নাম্বারটা পড়ছিলাম আয়কর বিনিয়োগের খাতসমূহ কি কি সেটা বললাম। তো এবার করবো হচ্ছিল আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার বিনিয়োগের ক্ষেত্রে যে শুধু আমরা লিখবো দানের খাতসমূহ, দয়া করে দান ও দান, দানের খাতসমূহ। দানের খাতসমূহ কি কি সেটাও কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। দানের খাত বা বিনিয়োগের খাত যেটাই আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট বা আপনার কিন্তু রসিদ সংগ্রহ করতে হবে। আপনার কিন্তু হিসাবের কাগজে আপনার কিন্তু সেটার রিসিপ্ট থাকতে হবে, রিসিপ্ট ছাড়া কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনি মৌখিকভাবে বললেন যে আমি এত টাকা দিছি বা এত টাকা বিনিয়োগ করছি, সেক্ষেত্রে কিন্তু দান বা সকল ক্ষেত্রেই ডকুমেন্ট আপনার থাকতে হবে। ডকুমেন্ট হিসাবে আপনার রিসিপ্ট বা আপনি যেই মাধ্যমে দিচ্ছেন সেই মাধ্যমে রিসিপ্ট কপি আপনার কিন্তু এনবিআর এ যখন আপনারা ফাইল করবেন সেই ফাইলের সাথে জমা বা সংযুক্ত থাকতে হবে। তো চলেন আমরা দানের কাজসমূহ দেখি। দানের 1 নম্বর হচ্ছে হলো জাকাত। জাকাত তহবিল। জাকাত তহবিলে যদি আপনারা কেউ দান করেন, ঠিক আছে, জাকাত তহবিলে দান, জাকাত তহবিলে যদি দান করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের হবে না, আপনি ছাড় পাবেন, রেয়াত পাবেন। 2 নাম্বার কি, আজ সুন্নাহ ফাউন্ডেশন। আজ সুন্নাহ ফাউন্ডেশন, আজ সুন্নাহ ফাউন্ডেশনের দান। 3 নাম্বার হচ্ছে হলো, একটু ছোট করে লিখতে হবে অনেকগুলি যেহেতু, মুক্তিযুদ্ধে জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান। 4 নম্বর হচ্ছে হলো আইসিডিডি আর বি তে
দান। 5 নম্বর হচ্ছিল আহসানিয়া 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 ক্যান্সার, আহসানিয়া ক্যান্সার হাসপাতালে 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 দান। 6 নম্বর হচ্ছিল আরো অনেকগুলি আছে, আমি এখানে ছোট করে দেই। জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোন দাতব্য হাসপাতালে দান, কোন দাতব্য হাসপাতালে দান, হাসপাতালে দান। আমি কিন্তু 6টা লিখছি, আমাদের পরীক্ষাতে হয়তো বা এভাবে যদি আসে তাহলে আমাদের হয়তো বা 5টা লিখতে বলতে পারে, তাহলে আমরা হচ্ছে 6টা লিখছি। যে 6টা লিখছি সেই 6টা সহজ, যে 6টা আছে সেই 6টা কিন্তু আমরা মনে রাখছি। জাতীয় রাজস্ব বোর্ড যদি আপনার লিখতে সমস্যা হয় তাহলে এনবিআর লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার জন্য দানের খাত সমূহ কয়টি? দানের খাত কিন্তু অনেক বড়, সেটা যদি আপনারা স্যারের বইয়ে দানের খাত যদি দেখেন, তাহলে দানের খাত হচ্ছিল স্যারের এখানে দেওয়া আছে হচ্ছিল 12টি, ঠিক আছে। আমি এখান থেকে লিখছি হলো 6টি। তার পরবর্তীতে আপনাদের সুবিধার্থে আমি একবার সবগুলি পড়ে যাচ্ছি। যদি আপনাদের মনে করেন যে 12টার প্রয়োজন, তাহলে আপনারা অবশ্যই বইয়ের 30 নম্বর পেজে দেওয়া আছে, এবং কি আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি পজ করে দেখতে পারেন বা বারবার দেখবেন, তাইলে হয়ে যাবে। 1. দানের খাতসমূহ কি কি? জাকাত তহবিলে দান। 2. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান। 3. প্রতিবন্ধীদের কল্যাণে স্থপিত প্রতিষ্ঠানে দান। 4. মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান। 5. আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান। 6. ICDDRB-তে প্রদত্ত দান। 7. CRP সাভারে প্রদত্ত দান। 8. সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান। 9. এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান। 10. ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান। 11. মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে দান। 12 নম্বর হচ্ছিল আসুন্না ফাউন্ডেশনে দান। এই হচ্ছিল আমাদের দানের খাতসমূহ, কিন্তু ওইখান থেকে যাতে করে আমরা সহজে মুখস্থ থাকে বা মনে থাকে সেজন্য কিন্তু আমি 6টি এখান থেকে সিলেক্ট করেছি। আপনারা কিন্তু পড়বেন সবই যাতে করে মনে থাকে। তাহলে সেক্ষেত্রে কি দানের কাজসমূহ? 1 নম্বর হলো জাকাত তহবিলে দান, জাকাত তহবিলে দান। 2 নম্বর আসুন্না ফাউন্ডেশনের দান। 3 নম্বর হচ্ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদত্ত দান। 4 নম্বর হচ্ছিল ICDDRB-তে দান। 5 নম্বর হচ্ছিল আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান। 6 নম্বর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান। লেখাগুলি অবশ্যই বোঝা যাচ্ছে। তার পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে যে বারবার পড়তেছি, এতে করে আশা করি আপনার লিখলেও হবে ইনশাল্লাহ। আর বারবার যেহেতু পড়তেছি, আশা করি আপনার মনে থাকবে বা মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে আমাদের দানের খাত সমূহ কি কি হলো? দানের 1 নম্বর খাত লিখছে হলো জাকাত ফান্ডে দান। জাকাত ফান্ড কিন্তু জাকাত তহবিলে যে দান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিসিট থাকতে হবে। সরকারি কিন্তু জাকাত ফান্ড আছে, সেই খাতে কিন্তু সরকারিভাবে আপনি দান করতে পারেন। তাহলে 1 নম্বর হচ্ছে হলো কি জাকাত তহবিলে দান। 2 নম্বর আসুন্না ফাউন্ডেশনে দান। 3 নম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরে দান। 4 নম্বর ICDDRB-তে দান। 5 নম্বর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক 5 নম্বর হচ্ছে আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান। 6 নম্বর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানে আপনি দান করতে পারেন, যদি সেই দান জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক হয়ে থাকে। তাহলে আমরা আরেকবার পড়ি। আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার দানের খাতসমূহ কি কি? দানের খাতসমূহ হলো 1. জাকাত তহবিলে দান। 2. আসুন্না ফাউন্ডেশনে দান। 3 হচ্ছে হলো মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদত্ত দান। 4. ICDDRB-তে দান। 5.
আসানিয়া ক্যান্সার হাসপাতালে দান। 6 নম্বর, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো দাতব্য প্রতিষ্ঠানে আপনারা দান করতে পারেন। তাহলে আমাদের কি গেল? আমাদের হচ্ছে 1 নম্বর যে আমরা কোন কোন বিষয়ের উপর আয়কর রেয়াত বা ছাড় পেতে পারি, সেটা হচ্ছিল কয়টি বিষয়? সেটা হচ্ছিল আমাদের দুইটি বিষয়। দুইটি বিষয় কি কি? 1 নম্বরটা হচ্ছিল বিনিয়োগ, 2 নম্বরটি হলো দান। তাহলে আমরা বিনিয়োগের ক্ষেত্রে এর পরবর্তীতে পড়ছিলাম আয়কর রেয়াতের বিনিয়োগের খাতসমূহ কি কি, সেখানে আমরা পড়ছিলাম জীবন বীমা প্রিমিয়ামের উপর দান, এর পরবর্তীতে পেনশন, এর পরবর্তীতে 2 নম্বর পড়ছিলাম হচ্ছিল ডিপিএস। ডিপিএস এর সর্বোচ্চ কত পড়ছিলাম? ডিপিএস বাৎসরিক দিতে পারবে 1,20,000। এরপর পড়ছিলাম সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র পড়েছিলাম 5 লক্ষ টাকা। এর পরবর্তীতে পড়ছে সিকিউরিটিজও পড়ছিলাম 5 লক্ষ টাকা। এর পরবর্তীতে ছিলাম শেয়ার বাজার, শেয়ার বাজারের ইচ্ছা অনুযায়ী শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। এর পরবর্তীতে পড়ছিলাম হচ্ছিল সার্বজনীন পেনশন, এটা হচ্ছিল বিনিয়োগের। এর পরবর্তীতে আসলাম আমরা হচ্ছিল দানের, যে দানের উপর ভিত্তি করে আমরা যে আয়কর রেয়াত বা আয়কর ছাড় পাবো, সেটা 1 নম্বর কি? সেটা 1 নম্বর হলো জাকাত তহবিলে দান বা জাকাত ফান্ডে দান, যেটাই বলেন, জাকাত তহবিলে দান বা জাকাত ফান্ডে দান, যেভাবে আপনার লিখতে সুবিধা হয় সেভাবে আপনি লিখবেন বা বুঝবেন। 2 নম্বর হচ্ছিল আসুন্না ফাউন্ডেশনে দান। 2 নম্বর কি? আসুন্না ফাউন্ডেশনে দান। 3 নম্বর কি? আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ জাদুঘর আছেন, সেই মুক্তিযুদ্ধ জাদুঘরে কিন্তু আপনারা প্রদত্ত দানটি করতে পারেন, যাতে করে আমাদের যে মুক্তিযুদ্ধ স্মৃতি আছে সেগুলি যাতে করে সংরক্ষণ করতে পারেন। 4 নম্বর কি? ICDDRB-তে প্রদত্ত দান। 5 নম্বর কি? আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান। 6 নম্বর কি? জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো দাতব্য হাসপাতাল বা যে কোনো দাতব্য যে অনুমোদিত যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা দান করতে পারবেন। তাহলে আমাদের মোটামুটি এটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, এখানে মনে হয় কেউ আর আটকানোর কথা না। চলেন এর পরবর্তীতে আমরা পড়ি আয়কর। এতক্ষণ বললাম যে আয়কর রেয়াত বা আয়কর ছাড় সবই কিন্তু আমাদের হয়ে গেছে। এখন কিন্তু আমাদের লাগবে হচ্ছিল আমাদের ম্যাথ করার ক্ষেত্রে যে যে সূত্রটা লাগবে, সেই সূত্রটা আমাদের এখন জানতে হবে। এই সূত্র যদি আপনি মুখস্থ না করেন বা এই জিনিসগুলো যদি আপনি মুখস্থ না করেন, তাহলে কিন্তু আপনি ম্যাথ করার সময় পারবেন না। আপনি হয়তো বা বলবেন যে এটা কই থেকে আসলো, তখন কিন্তু হবে না ভাই। এখন তাহলে কি হলো? তাহলে হচ্ছিল আমাদের 4 নম্বর। 4 নম্বর হচ্ছিল আয়কর রেয়াত বা আয়কর ছাড়ের হিসাব। আয়কর রেয়াত রেয়াত বা ছাড় হিসাব, হিসাব পদ্ধতি। তাহলে এটা কি হবে? যে আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার হিসাবটা আমরা কিভাবে করবো? এতক্ষণ তো আমরা পড়লাম যে কয়টা বিষয়, 2টা বিষয়, সেটা কি? বিনিয়োগ। 2 নম্বরটা হচ্ছে দান, বিনিয়োগের খাতগুলি কি কি, বিনিয়োগের পরবর্তীতে দানের খাতগুলি কি কি। তো এই যে দান সবগুলি পড়লাম, কিন্তু এখন হিসাবটা করবো কিভাবে? যেটা ম্যাথ, ম্যাথের সূত্র হচ্ছিল 1 নম্বর যেটা আপনার লাগবে সেটা হচ্ছিল একদম মুখস্থ করতে হবে, করযোগ্য আয়। করযোগ্য করযোগ্য এটা হচ্ছিল মোট করযোগ্য আয় হবে। মোট করযোগ্য আয়, করযোগ্য, মোট করযোগ্য আয়ের আয় হচ্ছিল 3%। মোট করযোগ্য আয় 3%। 2 হচ্ছিল মোট বিনিয়োগ, মোট যে বিনিয়োগ করবে বিনিয়োগের হচ্ছিল 15%। 3 নাম্বার হচ্ছিল 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। এখানে হচ্ছিল নোটটা হচ্ছিল এই তিনটির মধ্যে যেটি কম হবে, এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছিল আয়কর
রেয়াত, রেয়াতের পরিমাণ। কি লিখলাম? এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছে হলো আয়কর রেয়াতের পরিমাণ। এটা হচ্ছে হলো ভাই সূত্র। এই সূত্র আপনার জানতেই হবে। আমরা যখন ক্লাস 9-10 পড়ছিলাম তখন কিন্তু 6 থেকে যখন আমরা পড়ছিলাম তখন কিন্তু আমরা বীজগণিতের সূত্র পড়ছিলাম, a+b² এরকম কিন্তু আমাদের সূত্র কিন্তু অনেক পড়ছি। কিন্তু আমরা কিন্তু এখন যে লেভেলে আছি সেই লেভেলে কিন্তু আপনার এটা সূত্র আয়কর রেয়াত বের করার জন্য এই সূত্র যে কত পার্সেন্ট ছাড় পাবে, এই পরিমাণে তারা ছাড় পাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হলো? সেই ক্ষেত্রে হলো মোট বিনিয়োগ, মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, সর্বোচ্চ কত? 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছে আয়কর রেয়াতের পরিমাণ। তাহলে চলেন আমরা হচ্ছে আয়কর রেয়াতের যে সূত্রটি আছে সেই সূত্রটি মুখস্থ করি। সেই সূত্রটি হচ্ছে মোট করযোগ্য আয়। আমাদের পরীক্ষাতে দেওয়াই থাকবে, যদি না দেওয়া থাকে আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করব সেটাও কিন্তু আমরা ধাপে ধাপে দেখব। কি লিখবো? সেটা হচ্ছে মোট করযোগ্য আয়। মোট করযোগ্য আয় কত? মোট করযোগ্য আয়ের 3%। এটা হচ্ছে করের যে রেয়াত বা আমরা যে ছাড় পাবো সেই ছাড়ের হিসাবটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা দেখতেছি। তাহলে মোট করযোগ্য আয় কত? মোট করযোগ্য আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, আর হচ্ছে 10 লক্ষ টাকা। এটা যদি কেউ দেখতে চান তাহলে হচ্ছে স্যারের বইয়ের 30 পেজে দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, বা হিসাব এইভাবে হবে। তাহলে আমাদের কি? মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, মোট বিনিয়োগের 15%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। আয়কর রেয়াত বা ছাড় পাওয়ার হিসাব কিভাবে বের করব? সেটা হচ্ছে মোট করযোগ্য আয়ের, মোট করযোগ্য আয়ের, মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটি হচ্ছে করযোগ্য আয়। তাহলে আমরা আজকে যে আয়কর রেয়াত, আয়কর রেয়াতের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি কিন্তু আর কারো আটকানো সম্ভব না। এই আমার সাথে যারা এই 1 থেকে 4 পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিলেন বা যারা রেগুলার দেখছেন, আপনারা যারা এটা আগামী ক্লাসে আমরা ম্যাথ দেখব, তবে এই 1 থেকে 4 ক্লাস পর্যন্ত যারা অংশগ্রহণ করছেন বা ভিডিওটি দেখছেন তারা কিন্তু কোনোভাবে আয়কর রেয়াত আটকানো কোনোভাবে সম্ভব না, তারা পারবে। কেননা আয়কর রেয়াতের যে সূত্র আছে, মোট করযোগ্য আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে হিসাবের ক্ষেত্রে যেটা কম হবে সেটাই হচ্ছিল আমাদের করযোগ্য আয় হবে, সেটাই হচ্ছিল আমাদের আয়কর রেয়াত হবে। তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা মুখস্থ করব। আমরা আগামী ক্লাসে ক্লাস নাম্বার 5-এ কিন্তু আমরা আয়কর রেয়াতের বেশ কিছু কয়েকটা অঙ্ক করব। সেই অঙ্কগুলি যদি আমরা এইগুলি ভুলে যাই তাহলে কিন্তু সেই ম্যাথগুলি বুঝতে আমাদের সমস্যা হবে। তাহলে আমরা সূত্রটা আবার মুখস্থ করি। সূত্রটা কি? আয়কর রেয়াত ছাড় পাওয়ার জন্য যে হিসাব পদ্ধতি বা আয়কর রেয়াত বা আয়কর ছাড় পাওয়ার যে হিসাব পদ্ধতি সেটা কি কি? সেটা হচ্ছে 1 নাম্বার, মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, মোট বিনিয়োগের 15%, মোট বিনিয়োগের 15%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম সেটি হচ্ছিল আমার করযোগ্য, সেটি হচ্ছিল আমার আয়কর রেয়াতের পরিমাণ। তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়ছি হচ্ছিল আয়কর রেয়াতের যে হিসাবগুলি আছে সেই হিসাবগুলি কি কি হলো, যে আয়কর কয়টি বিষয়ের উপর পাওয়া যাবে বা আয়কর ছাড় কয়টি বিষয়ের উপর পাওয়া যাবে, সেটা হচ্ছিল 2টি বিষয়। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছিল বিনিয়োগ, 2 নাম্বার হচ্ছিল দান। পরবর্তীতে আমরা পড়লাম যে কোন কোন খাতে বিনিয়োগ করলে আমরা আসলে ছাড় পাবো বা কর রেয়াত পাবো, সেটা আমরা কি পড়লাম? সেটা 1 নাম্বার পড়লাম আমরা হচ্ছিল জীবন বীমা প্রিমিয়াম, 2 নাম্বার পড়লাম হচ্ছিল ডিপিএস সর্বোচ্চ 1,20,000 টাকা। এর পরবর্তীতে বললাম যে সিকিউরিটিসে 5 লাখ টাকা। এর পরবর্তীতে বললাম সিকিউরিটিসের পরবর্তী হচ্ছিল আমার সিকিউরিটিসের পরে গেল হচ্ছিল সঞ্চয়পত্র 5 লক্ষ টাকা শেয়ার বাজারে ইচ্ছা অনুযায়ী। এর পরবর্তীতে পেনশন তহবিল। এই হচ্ছিল আমরা ওইখান থেকে 6টা নিলাম। এরপরে হচ্ছিল বিনিয়োগের খাত গেল এটা। এর পরবর্তীতে বললাম কি? সেটা হচ্ছিল কোন কোন দানের খাতে বা কোন কোন দান করলে আমরা আয়কর রেয়াত বা ছাড় পাবো, সেটা আমরা বললাম কি? 1 নাম্বার বললাম হলো জাকাত তহবিলের দান বা জাকাত ফান্ডে দান, দুইটা একই কথা। এর পরবর্তীতে আসুন্না ফাউন্ডেশনে দান।
3 নম্বর হচ্ছে হলো আমার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদত্ত দান, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদত্ত দান। এর পরবর্তীতে পড়লাম হচ্ছে হলো ICDDRB-তে প্রদত্ত দান। এর পরবর্তীতে পড়লাম আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান। এর পরবর্তীতে কি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কোনো স্বীকৃত কোনো দাতব্য প্রতিষ্ঠান, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেটা কোনো হাসপাতাল হতে পারে, যেটাই হোক সেটা যদি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত হয় তাহলে সেই ক্ষেত্রে সেই দানটা গ্রহণযোগ্য হবে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের শর্ত একটাই, আমরা যে দানগুলি করব বা আমাদের ক্লায়েন্ট যে দানগুলি করবে সেই দানগুলির কিন্তু অবশ্যই রিসিপ্ট থাকতে হবে বা ডকুমেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমরা দান করছি বা আমরা সরকার এই দানটা পেয়েছে। এর পরবর্তীতে আমাদের কি হবে সেটা হচ্ছে হলো আমরা কিন্তু হিসাবটা পড়েছিলাম যে আয়কর রেয়াত বা আয়কর ছাড়ের হিসাবটা কিভাবে ম্যাথ করার সময় যদি আমাদের যদি ম্যাথ আসে তাহলে কিন্তু যদি আমাদেরকে বলা হয় আয়কর রেয়াত কত পাবে, মিস্টার সালাম বা মিস্টার রহিম, মিস্টার করিম, মিস্টার সাত্তার কত টাকা আয়কর রেয়াত পাবেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সূত্রটা আছে সেই সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। আর ওই যে বিষয়গুলি আমরা পড়লাম কোন কোন খাতে বিনিয়োগ, কোন কোন খাতে দান, সেই বিষয়গুলি আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে কি হলো, আয়কর রেয়াতের হিসাবটা কি? আয়কর রেয়াতের হলো মোট করযোগ্য আয়ের 3%, মোট করযোগ্য আয়ের 3%, মোট বিনিয়োগের 15%, 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম হবে সেটাই কিন্তু একজন মানুষ কর রেয়াত বা কর ছাড় পাবেন। আশা করি আপনারা ক্লাসটি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি আমার এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আপনার কোনো মতামত থাকে এই ব্যাপারে আরো ভালো করার বা কিভাবে করলে ভালো হবে তাহলে আমাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাইতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আগামী দিনগুলিতে আরো ভালো করার। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।